Dear student, how are you? I also fine. At first, I want to introduce myself. I am Harinarayan Mukherjee, assistant teacher, religious Hindu, Kushlibasha Secondary School. We want to teach you English second paper for class 9 and 10, unit 13, narration or speech. First, we want to know about narration. Narration, বক্তা তার বক্তব্য অন্যের কাছে যখন বর্ণনা করে সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনকে স্পিচও বলা হয়ে থাকে। আমরা ক্লাস 9-10 এর বইতে দেখছি ন্যারেশন শব্দ নেই, সেখানে স্পিচ শব্দটা ব্যবহার করা হয়েছে। তা আমরা জানলাম বক্তা তার বক্তব্য অন্যের কাছে যখন বর্ণনা করে সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ। এখন ন্যারেশনকে স্পিচকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তা যখন হুবহু তার বক্তব্য অন্যের কাছে বর্ণনা করে তখন সেটাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি। বক্তা যখন পরোক্ষভাবে তার বক্তব্য বর্ণনা করে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। নাও how we can learn narration. Narration is very important for class 8 to 12. প্রত্যেক শ্রেণীতে 8 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ন্যারেশন শেখার বিশেষ প্রয়োজন, অতীব প্রয়োজন। সুতরাং প্রত্যেক স্টুডেন্ট, ফর এভরি স্টুডেন্ট শুড লার্ন অ্যাবাউট ন্যারেশন প্রপারলি। এখন আমরা দেখি ন্যারেশন সম্পর্কে বিস্তারিত। ন্যারেশনের দুটো অংশ থাকবে। ন্যারেশনের ইনডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকবে। একটা হচ্ছে রিপোর্টিং ভার আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচ বাদে যে অংশটুকু থাকবে সেটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। অ্যাকচুয়ালি রিপোর্টিং ভার্বের কি থাকবে? সাবজেক্ট। কি থাকবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকবে প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস আদার অর্থাৎ অবজেক্ট। সেটাকে আমরা আদার বা অবজেক্ট বলতে পারি। এখন ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু সেটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের আবার কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে প্লাস আদার থাকবে। তাহলে আমরা দেখতে পাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্ব আছে, অবজেক্ট আছে এবং একটা কমা আছে ইনভার্টেড
ইনভার্টেড অংশের মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার বাংলা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্নের মধ্যে থাকছে সাবজেক্ট, ভার্ব, আদার্স। কিন্তু সাবজেক্ট, ভার্ব, আদার্স সব ক্ষেত্রে থাকবে এমন কোনো না, অনেক ক্ষেত্রে সাবজেক্ট নেই। এখন ন্যারেশন জানার ক্ষেত্রে অনেকগুলো আমাদের আইটেম শেখা দরকার। প্রথমত সেন্টেন্স, প্রথমত আমাদের সেন্টেন্স জানার দরকার। সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্স আমাদের জানা দরকার। তাহলে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইগুলো সেন্টেন্স সম্পর্কে আমাদের অবশ্যই নিচের ক্লাস থেকে আমরা সেই জ্ঞান অর্জন করে এসেছি। কোনো সেন্টেন্স হচ্ছে বর্ণনা করা বোঝালে সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় সেই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, ক্ষমা, প্রস্তাব বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা বোঝায় সেই সেন্টেন্সটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা বিষয়, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করা বোঝায় তাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা সেন্টেন্সকে খুব শর্টকাটে চেনার উপায় দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটাই হবে যে সেন্টেন্সের শেষে হোয়াট চিহ্ন আছে, নোট অফ ইন্টারোগেশন আছে, আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে করব। যে সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন আছে এবং যে সেন্টেন্সের শেষে বা মাঝে নোট অফ এক্সক্লেমেশন আছে সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স মনে করব। তাহলে বাকি থাকে কি 3টা সেন্টেন্স। এখন যে সেন্টেন্স লেট, প্লিজ, ভার্ব 1, ডোন্ট, নেভার ইত্যাদি দিয়ে শুরু হয়েছে সেই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটা সাধারণত লেট, নেভার, ডোন্ট, ভার্ব 1, প্লিজ দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটা লং, মে, ইফ, হ্যাড, এক্সেট্রা দিয়ে শুরু হয়েছে সেটা সাধারণত অপারেটিভ সেন্টেন্স। এখন এই 4টে নিয়ম বাদে যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে সাধারণত জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং তোমরা অতি সহজেই সেন্টেন্স সম্পর্কে ধারণা লাভ করলে এবং 6 থেকে 8 পর্যন্ত তোমরা নিশ্চয়ই সেন্টেন্স সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে আসছো। এখন আমরা সেন্টেন্স সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। আমাদের ন্যারেশন শেখার জন্য যেটা খুবই দরকার সেটা হচ্ছে টেন্স। টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। ইফ ইউ ডোন্ট নো প্রপারলি টেন্স, you will not win or win any everywhere. সুতরাং তোমাকে যদি জয় করতে হয় তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে যথাযথ ধারণা নেওয়া দরকার। এখন আমরা টেন্সকে তিনটে ভাগে ভাগ করছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে ন্যারেশনের ক্ষেত্রে আমাদের জানার দরকার টেন্স যথাযথ জানার দরকার। আমাকে ভাবতে হবে ইনভার্টেড অংশের মধ্যে কোন সেন্টেন্সটা আছে এবং কোন টেন্সে আছে। এটা যদি আমি না জানি তাহলে কখনোই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন। সুতরাং ন্যারেশনের জন্য আমরা কিছু ধাপ শিখব, কিছু আমরা স্টেপ গ্রহণ করব। Dear student, listen to me what I say now. that first, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। প্রথমে আমরা নিব কি রিপোর্টিং ভার্বের, আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য প্রথমে গ্রহণ করব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিতে পারি। एग्जांपल, রহিম
সেট টু করিম কমা ইনভার্টেড কমা শুরু I am buying a bag now. আমরা একটা উদাহরণ থেকে লক্ষ্য করি রহিম সেড টু করিম I am buying a bag now. এর বাংলা আসছে রহিম করিমকে বলল আমি একটি ব্যাগ কিনছি তাহলে এই সেন্টেন্সটা আমরা প্রথমে যে স্টেপগুলো গ্রহণ করব সেটা অবশ্য প্রত্যেকটা স্টুডেন্ট এর উচিত মনে রাখা। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিনা করিম, রিপোর্টিং ভার্ব কোনটো সেড টু রিপোর্টিং ভার্ব, তারপরে কি দেখতে পারি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে আমরা কি দেখতে পারি ইনভার্টেড কমা, এখানে একটা কমা বসেছে উপরে একটা ইনভার্টেড কমা আছে এইভাবে দেখছি ইনভার্টেড কমা, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের টেন্স, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের আদার, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি নাও। তাহলে নৈকট্য সূচক একটা শব্দ, নাও হচ্ছে নৈকট্য সূচক একটা শব্দ। তাহলে আমরা যদি ন্যারেশন করতে চাই তাহলে আমরা মনে রাখবো কি প্রথমত আমরা আনবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, প্রথমে আনবো কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, প্রথমে আনবো কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট 1 নম্বর পয়েন্ট। তারপর কি সেন্টেন্সের দিকে তাকিয়ে সেন্টেন্সে দেই যে সেন্টেন্স I am buying a bag now, এটা হচ্ছে সেন্টেন্স। আমরা সেন্টেন্সের আলোচনায় দেখছি সেন্টেন্সের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, সেন্টেন্সের শেষে কোনো বিশেষসূচক চিহ্ন নেই, সেন্টেন্সটা লেট, প্লিজ, নেভার, ডন্ট ইত্যাদি শুরু হয়নি, ভার্ব 1 দিয়ে শুরু হয়নি, সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। সেন্টেন্সটা লং, সব সহজে বোঝার বুদ্ধি, সেন্টেন্সটা লং, সেন্টেন্সটা মে দিয়ে শুরু হয়নি, সুতরাং এটা অপারেটিভ সেন্টেন্স না। তাহলে চারটে বাদ গেলে নিশ্চয়ই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য ন্যারেশনের নীতিতে স্পিচের নীতিতে বলছে সেন্টেন্সের দিক তাকিয়ে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সেন্টেন্সের দিক তাকিয়ে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তাহলে 2 নম্বর রুলস কি সেন্টেন্সের দিক তাকিয়ে সেন্টেন্স এর দিকে তাকিয়ে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 2 নম্বরে বললাম কি সেন্টেন্সের দিক তাকিয়ে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইডের পরিবর্তে টোল্ড বসে। সেন্টেন্সটা মনে রাখতে হবে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব সেই টু পরিবর্তন হয়ে টোল্ড বসে। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে অবশ্যই আস্কড বসবে। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই, যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কি ধরনের সেন্টেন্স এটাতে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্সটা দ্বারা কি প্রস্তাব বোঝাচ্ছে, সেন্টেন্সের দ্বারা কি অনুরোধ বোঝাচ্ছে, সেন্টেন্স দ্বারা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে, বা সেন্টেন্সের দ্বারা আমাদের কি বোঝাচ্ছে আদেশ বোঝাচ্ছে। যদি সেন্টেন্সের দ্বারা আদেশ বোঝায় তাহলে এক ধরনের আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব, যদি অনুরোধ হয় তাহলে এক ধরনের করব, যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা এক ধরনের পরিবর্তন করব। তাহলে আমরা কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে সেইডের পরিবর্তে টোল্ড। এইবার 3 নম্বরের দিকে দেখি আছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে কি করিম। রিপোর্টিং ভার্বের আমরা 3 নম্বরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাবো, কিন্তু যদি রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো না। কিন্তু যখন আমরা
প্যাসেজ নারেশন শিখবো বা করব, তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অন্য জায়গা থেকে গ্রহণ করি। আমরা প্যাসেজটা পড়ে অবশ্যই গ্রহণ করব যেখানে রিপোর্টিং ভার্বটা কি হবে। তুমি যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাও তাহলে তোমাকে চেঞ্জ করার জন্য খুবই সুবিধা হবে। সুতরাং 3 নম্বরে রাখলাম কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমরা 1 নম্বরে শিখলাম কি প্যাসেজটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের দিকে যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সের দিকে তাকিয়ে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তারপর শিখব কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, না থাকলেও বা না লিখলেও অসুবিধা নাই। এইবার আমরা কি থাকবো ইনভার্টেড কমা তুলবো। কিভাবে তুলবো? সেন্টেন্সের দিকে তাকিয়ে ন্যারেশনের নীতিতে ইনভার্টেড কমা তুলবো। সেন্টেন্সের দিক তাকিয়ে সেন্টেন্স এর দিকে তাকিয়ে ইনভার্টেড কমা তুলবো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে টোল্ড বসবে, ইনভার্টেড কমা উঠিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে টোল্ড বসবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইফ বসবে। কিন্তু যদি ডব্লিউএস দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইফ বসবে না, বসে সরাসরি ডব্লিউএসই কোশ্চেনের ডব্লিউএসই নিশ্চয় বসে যাবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স V1 দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি V1 দিয়ে শুরু হয় তাহলে টু বসবে, অর্থাৎ লেট আস। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট আস দিয়ে শুরু হয়, প্রস্তাব, এক কথা কি প্রস্তাব দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে দ্যাট বসবে। প্রস্তাব দিয়ে শুরু হলে দ্যাট বসবে। অন্য ক্ষেত্রে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা V1 দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ তুলে কি বসবে টু বসবে। এবং ইম্পারেটিভ অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠাইয়ে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও ইম্পারেটিভ সেন্টেন্স এই ইনভার্টেড কমা উঠাইয়ে দ্যাট বসবে। তাহলে আমরা শিখলাম যে সেন্টেন্সের দিক তাকিয়ে ইনভার্টেড কমা উঠাতে হবে, ইনভার্টেড কমা উঠাতে হবে। তাহলে আমরা নিয়ম শিখলাম কি প্রথমত কি এটা সব সময় ছাত্ররা স্টুডেন্টের মনে রাখা উচিত। এভরি স্টুডেন্ট শুড রিমেম্বার অলওয়েজ টাইম বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম বাই ন্যারেশন আর স্পেস। অর্থাৎ তুমি যখন ন্যারেশন পরিবর্তন করতে যাবা তোমাকে কি কি প্রথমত পরিবর্তন করতে হবে এটাই সবথেকে আগে মনে রাখা দরকার। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের যেটা সাবজেক্ট আছে সেটা বসাতে হবে। 2 নম্বর সেন্টেন্সের দিক তাকিয়ে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা কোন ধরনের আছে। 3 নম্বরকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে থাকে তাহলে আমাকে বসাতে হবে, না বসালেও সমস্যা নেই যদি না থাকে। এইবার 4 নম্বর কি বলছে ইনভার্টেড এর দিক তাকিয়ে সেন্টেন্সের দিক তাকিয়ে ইনভার্টেড কমা উঠাতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখছি, তাহলে ইনভার্টেড কমা উঠাই কি বসাবো দ্যাট বসাবো। এইবার আসি আমরা পরবর্তীতে আমরা আসি 5 নম্বরে আমরা কি রুলস লিখতে পারি। 5 নম্বরের পর্যায়ে আমরা কি লিখতে পারি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এই যে পারসন আছে কি I, we ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এন্ড রেস্ট অফ অল আর থার্ড পারসন। সুতরাং I, we হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং বাদ বাকি সবই থার্ড পারসন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি I দেখতে পাচ্ছি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি I ফার্স্ট পারসন। ন্যারেশনের একটা গান আছে, স্টুডেন্টের অবশ্যই মনে রাখতে হবে ফার্স্ট পারসন কর্তামুখী, সেকেন্ড পারসন কর্ম, থার্ড পারসন আপনমুখী, ন্যারেশনের ধর্ম। অর্থাৎ এই পাশের ফার্স্ট পেজ, এই পাশে যদি ফার্স্ট পারসন হয় নিশ্চয় এই রিপোর্টিং ভার্বের দিকেও ফার্স্ট পারসন হয়, অর্থাৎ কি রিপোর্টিং ভার্বের দিকেও সাবজেক্টের দিক যায়, ফার্স্টের দিকে যায়। স্টুডেন্টকে অবশ্যই মনে রাখতে হবে যদি রিপোর্টেড স্পিচের পারসন যদি ফার্স্ট পারসন হয় আই বা উই হয় তাহলে আমাকে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের অনুকূলে যাবে। যদি রিপোর্টেড স্পিচটি সেকেন্ড পারসন হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেটা
অবজেক্টের অনুকূলে যাবে। সেজন্য আমরা ন্যারেশনের গানটা যেটা বললাম সেটা মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন কর্তামুখ, সেকেন্ড পারসন কর্ম, থার্ড পারসন আপনমুখী ন্যারেশনের ধর্ম। অবশ্যই স্টুডেন্টের এই গানটা মনে রাখতে হবে, তাহলে সোজা হবে। এইবার আমরা যাই 5 নম্বরে কি ন্যারেশনের নীতিতে ন্যারেশন এর নীতিতে পার্সনের পরিবর্তন, পার্সন এর পরিবর্তন। 5 নম্বরে আমরা লিখলাম কি ন্যারেশনের নীতিতে পার্সনের পরিবর্তন। সে নীতিটা কি ফার্স্ট পারসন সাবজেক্টমুখী, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন অর্থাৎ কি আমি যা ছিলাম তাই। মনে রাখতে হবে তিনটে জিনিস, আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং পৃথিবীর সবকিছুই থার্ড পারসন। সুতরাং এটা একদম ইজি ব্যাপার। এবার আমরা 6 নম্বরের দিকে যাই, টেন্সের পরিবর্তন। এবার আসে কি আমরা এই যে আগে আন্ডারলাইন করে রাখছিলাম টেন্স আমরা কিভাবে পরিবর্তন করব শিখবো। ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি ইজিলি। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখি তাহলে পরিবর্তন হয়ে ইনডাইরেক্ট ন্যারেশনে যে হবে পাস্ট ইনডিফিনাইট। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি তাহলে পরিবর্তন হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি তাহলে পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট। যদি আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখি তাহলে পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা এখানে পাস্ট ইনডিফিনিট দেখি তাহলে পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট। যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস দেখি তাহলে আমরা পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্সের পরিবর্তন হয় না, নো সেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নো সেন্স। এবার ফিউচার ইনডিফিনিটে যাই। যদি ফিউচার ইনডিফিনিট শ্যালের পরিবর্তে শুড হবে, উইলের পরিবর্তে উড হবে, ক্যানের পরিবর্তে কুড হবে, মের পরিবর্তে মাইট হবে। অর্থাৎ শ্যাল, উইল, মে, মাইট এগুলো হচ্ছে সাধারণত প্রেজেন্ট ফর্ম। এই পাস্ট ফর্ম হয়ে যাবে কি শ্যালের পরিবর্তে শুড, ক্যানের পরিবর্তে কুড, মের পরিবর্তে মাইট। এইভাবে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এই 5 নম্বরে লিখতে পারি কি ন্যারেশনের নিয়মে টেন্সের পরিবর্তন। ন্যারেশনের নীতিতে টেন্সের পরিবর্তন। আমরা 6 নম্বরে লিখলাম কি ন্যারেশনের নীতিতে টেন্সের পরিবর্তন। ন্যারেশনের নীতি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট, যেটা আমরা বলে গেলাম এটা অবশ্যই মনে রাখতে হবে। এইবার আমরা দেখব পারসন। এইবার আমরা দেখব আই অ্যাম বাইং এ ব্যাগ নাও। তাহলে এখানে আর কোনো পারসন নেই। এবার কি আছে ব্যাগ আছে, শুধুমাত্র কি আছে এ ব্যাগ। এইবার অন্য কিছু থাকলে সেটা বসে যাবে, অন্য কিছু থাকলে আধার হিসেবে সেটা বসে যাবে। 7 নম্বরে দেখলি আধার ডিপোটেড স্পিচের আধার, অর্থাৎ ভার্বের পরে যে অংশটুকু থাকবে আধার বসে যাবে। এবার আমরা শেষে কি লক্ষ্য করতে পারছি নাও। নাওটা কি জিনিস, অর্থাৎ টাইম কে বোঝাচ্ছে। নাওটা কি জিনিস, টাইম। নাও হচ্ছে টাইম, টাইম হচ্ছে নৈকট্য সূচক। কিছু নৈকট্য সূচক শব্দ আছে ন্যারেশনের নীতিতে সেটা পরিবর্তন হয়ে যায়। যেমন নাও, নাও পরিবর্তে দেন হয়। তাহলে আমরা শেষে লিখতে পারি, এক্ষেত্রে কি লিখতে পারি আমরা 8 নম্বরে আরো কি লিখতে পারি যে নৈকট্য সূচক শব্দকে দূরত্ব সূচক শব্দে পরিবর্তন। নৈকট্য সূচক শব্দকে দূরত্ব সূচক শব্দে পরিবর্তন। তাহলে এই যে নীতিতে ন্যারেশন করা একদম ইজি ব্যাপার। এইবার এই উদাহরণ থেকে আমরা কিভাবে ন্যারেশন করতে পারি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেরা দেখো আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা এক থেকে যে 7-8 পর্যন্ত যে নিয়মগুলো লিখলাম এই লেখা থেকে আমরা অতি সহজে ন্যারেশন পরিবর্তন করব। 1 নম্বরে আমরা লিখছিলাম কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব কোনটা, এইটুক। রিপোর্টিং ভার্ব এইটুক। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা রহিম। রহিম। 2 নম্বরে লিখছিলাম কি রিপোর্টিং ভার্ব পরিবর্তনের সময় অবশ্যই সেন্টেন্সের দিকে যাবো। সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হলো
টোল্ড হলো, কি হলো? টোল্ড হলো। এই ক্ষেত্রে বলে যাওয়া উচিত যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে টেল বসতো, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সের হতো, এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সের হতো তাহলে টেল বসতো। তাহলে এইবার তৃতীয় জায়গায় আমরা কি দেখছিলাম যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি দেখছি? করিম। আরো কিছু আমাদের জেনে যাওয়া উচিত, যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে তাহলে সেট টুর পরিবর্তে সেটই বসতো। যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকতো তাহলে আমরা টোল্ড লিখতাম না, লিখতাম কি? সেড। রহিম সেড, তারপর ইনভার্টেড কমার কাজ করতাম। এই ক্ষেত্রে অবজেক্ট থাকার কারণে আমরা টোল্ড লিখছি। বোঝা গেছে স্টুডেন্ট? ডিয়ার স্টুডেন্ট মনোযোগী। এবার আমরা কি করব? ইনভার্টেড কমা ওঠানোর জন্য যে নিয়ম লিখেছিলাম সেন্টেন্সের দিক থেকে ইনভার্টেড কমা তুলবো। তাহলে সেন্টেন্সটা আমাদের কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আগে শিখছি কি এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? দ্যাট। কিভাবে পরিবর্তন করতে পারি? দ্যাট বসাতে পারি। পারি তো ডিয়ার স্টুডেন্ট? এইবার দেখো, এইবার আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে ঢুকে গেলাম, অর্থাৎ ওই যে উপরে চিহ্ন উদ্ধরণ চিহ্নতে আছে ওর মধ্যে চলে গেলাম। আই কোন পারসন? ফার্স্ট পারসন। আমরা আগেই দেখিয়েছি ফার্স্ট পারসন কাকে নির্দেশ করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিটা? রহিম। রহিম, আমরা এটা একবার রহিম লিখেছি তাই না? তাহলে রহিম আর আমরা লিখবো না, বারবার নাউন ব্যবহার করা যাবে না, আমরা প্রোনাউন ব্যবহার করব। তাহলে রহিমের প্রোনাউন কি? হি। রহিমের প্রোনাউন কি? হি। হি লিখে আমরা কি লিখবো? আর। ব্র্যাকেটের মধ্যে আর লিখলে বোঝাবে এক্ষেত্রে রহিমও আছে করিমও আছে। তাহলে এই হি মানে করিম না রহিম সেটা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, অসুবিধা হবে। সুতরাং আমরা লিখবো কি? হি। সরি, হি লিখে আর লিখবো, তার মানে রহিমকে বোঝাচ্ছে। এবার এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পরিবর্তন হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা তো সবাই জানি ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ ভেরি ইজি। সাবজেক্ট প্লাস ওয়াজ এর প্লাস ভার্ব, ওয়ান এর সাথে আইএনজি যোগ প্লাস আদার। তাহলে আদার এখানে কি দেখতে পারি আমরা? হি ওয়াজ। কি লিখতে পারি? হি ওয়াজ। হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ওয়াজ বসেছে। প্লুরাল হলে নিশ্চয় ওয়ার বসতো। তাহলে হি ওয়াজ বাইং। আমরা তো শিখছি কি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে হি ওয়াজ বাইং, তারপর আদার টুক আমরা বসাই দিই। কি বসাতে পারি? এ ব্যাগ। এই ব্যাগ হিসেবে এখানে আমরা আদার মনে করলাম। আর নাও আছে না? নাও হচ্ছে নৈকট্য সূচক শব্দ। এই নৈকট্য সূচক শব্দ থেকে আমরা দূরত্ব সূচক শব্দে চলে যাব। নাওয়ের পরিবর্তে কি হলো? দেন। আমি মনে করি যে প্রত্যেক স্টুডেন্টই এই ন্যারেশন বা স্পিচ অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য নয়, ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য দরকার। আর তোমরা অষ্টম শ্রেণীতে ন্যারেশন শিখে আসছো। আমরা পরবর্তী ক্লাসে আরো এই অনলাইন ক্লাসে থেকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন কিছু শিখব। অনলাইন ক্লাস থেকে আমরা অবশ্যই কিছু থাকবো। তোমরা চেষ্টা করবা, বাড়ি প্র্যাকটিস করবা। আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে করার জন্য। 18 মিনিট। তাহলে বেস্ট অফ লাক, নো মোর টুডে, সি अगेन নেক্সট অনলাইন ক্লাস।